আমরা তো মেজরিটি পাননি আপনারা। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী মিডিয়ার কাছে এসে গেছে। সময় নেই, এ কথাগুলো আমি বলতাম না। গতকালকে, পরশুদিন, 3 দিন 4 দিন ধরে পার্লামেন্টে আপনাদের নেতারা, এমপিরা, মন্ত্রী এটা বলছেন। কয়েকটা গণমাধ্যম বিএনপির মনে হয় যেন তার স্পোক্সম্যান হয়ে মুখপাত্রের মতো তারা কথা বলে যাচ্ছেন। আপনারা কি অ্যাসাইনমেন্ট নিয়েছেন? এই কনফিউশন, এই সংশয়, ধূম্রজাল থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। যদি জুলাইয়ের এক সাগর রক্তের চেতনার ভিত্তিতে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, সেখানে আসতে হবে। আজকে রক্তঝরা জুলাই আন্দোলনের বার্ষিক পালনের এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে আমরা সেই কনফিউশনগুলো জাতির সামনে দূর করতে চাই, পরিষ্কার করতে চাই। নেতৃবৃন্দের কথায় সেটাই এসেছে। দু একটা প্রশ্নের জবাব আমরা না দিলে জাতিকে বারবার ক্ষমতাসীন দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই সাথে যোগ দিয়েছে, দুঃখজনক হলেও, দু একটা ব্যবসায়ী কর্পোরেট গ্রুপের দু একটা সংবাদপত্র ইদানিংকালে সরাসরি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমনভাবে ওনারা রিপোর্ট করছেন, লিখছেন, প্রতিবেদন তৈরি করছেন, মনে হয় যে ওনারা একটা রাজনৈতিক দলের মুখপত্র হয়েছে। বড় ব্যবসায়ী কর্পোরেট গ্রুপের সংবাদপত্রের ভূমিকা এটা হতে পারে না। ঠিক আছে, আপনি যদি কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে থাকেন, বিএনপি যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, আপনি ঘোষণা দেন যে আপনার এই পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো পলিটিক্যাল এজেন্ডার জন্য আপনি পরিচালনা করছেন, আপনি একটা দলের মুখপত্র, এটা ঘোষণা দিয়ে আসেন। কিন্তু আপনারা তো রাজনীতি করেন না। তাহলে আপনাদের গণমাধ্যমের চরিত্রের যদি এত রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যাচার হয়, তাহলে আমরাও কি গণমাধ্যমের এই কথার প্রতিবাদ করতে গিয়ে আমরাও কি সেই অনাকাঙ্ক্ষিত পথ ধরবো? আমরা সেটা ধরতে চাই না জামাত ইসলামী। এবং এই গণমাধ্যম, বিশেষ কর্পোরেট হাউজের ব্যবসায়িক মালিক, জুলাই অভ্যুত্থানের রেজিম চেঞ্জ হওয়ার আগে ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল, এই পত্রিকাগুলো তাদের প্রতিনিধিত্ব করেছে, নির্লজ্জভাবে তাদের কথা লিখেছে। তাদের সম্পাদকরা যারা ছিলেন, রিপোর্টিংয়ে যারা ছিলেন, নির্দ্বিধায় ফ্যাসিবাদের দালালি করেছেন, অর্থ খেয়েছেন। পরবর্তীকালে জনতার রুদ্ধ দেশ ছেড়ে অনেকে পালিয়ে গেছে। এটা তো বলে নাই, আপনি হঠাৎ করে রূপ চেঞ্জ করে ফেললেন। আমি এই কর্পোরেট হাউজের ব্যবসায়ী গ্রুপকে অনুরোধ করব, গণমাধ্যম এবং যে কোনো মিডিয়ার দায়িত্ব হলো সত্য সংবাদ পরিবেশন করা। ইউরো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা, কোনো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়। জাতি, গণতন্ত্র, দেশ, সভ্যতাকে এই সব সংবাদপত্র এবং সাংবাদিকতা ধ্বংস করে। আপনারা এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসুন। সেকেন্ড কথা হচ্ছে, আরেকটা কনফিউশন, বিএনপির মহাসচিব আবার জাতির কাছে মাঝে মাঝে ওনার মধ্যে কি যে একটা ভূত চাপে, সুবহানাল্লাহ। ওনারা বলেন যে জামাতের উপরে ভূত চেপেছে, তো এখন দেখা যায় ভূত তো সরকার আর সরকার দলের উপরে চেপেছে। আমাদের হামিদুর রহমান আজাদ ভাই প্রসঙ্গটা তুলেছেন। আমি একটু পরিষ্কার করি, কিছুদিন গেলেই ওনারা অর্ধ শতাব্দীর আগে, 50-60 বছর আগের মীমাংসিত 71-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আর একটা কনফিউশন তৈরি করে। ওনারা প্রশ্ন করেন, পার্লামেন্টে প্রশ্ন করেন, 71-এর ভূমিকা অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল, আপনারা জানেন না? সেই পাকিস্তান আমলের সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছে। তারা এখন অনেকেই দুনিয়াতে নেই। সে ব্যাখ্যা কারো পছন্দ হতে পারে, না হতে পারে, সেটা রাজনীতির বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, প্রশ্ন করেন,
তাহলে আমাদেরও তো প্রশ্ন আছে, সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। সেই জবাবটা দেন। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত 14-15 জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চাই। জবাব দেন। সে তালিকা পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত হয়েছে, আমরা বলতে পারি না। আপনারা সেই সময়ে অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা পাকিস্তান ভাঙতে চাননি, এমন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, মন্ত্রী করেছেন, এমপি করেছেন। এই বিএনপির মধ্যেই তা আছে, তার তালিকা সোশ্যাল মিডিয়াতে ভাসছে। কেন করেছিলেন? জবাব দেন। প্রশ্ন আপনারা করতে পারেন, আমাদেরও প্রশ্নের জবাব দেন। আরো প্রশ্ন যদি আমরা করি, অন্তত 20-22 বছর জামাত ইসলামের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা 4 দল, 18 দল, 20 দলীয় জোটের রাজনীতি করেছেন, লম্বা সময় রাজনীতি করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সময় জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজমের মগবাজারের বাসায় বিএনপি নেতারা ধর্ণা দিয়েছেন জামাতের ভোটগুলো যেন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে আসে। কেন আপনারা গিয়েছিলেন তার জবাব আপনারা দেন। ওই জবাবের মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। আপনি বারবার জাতিকে বিভক্ত করার জন্য, জাতিকে বিভক্ত করে আবার ফ্যাসিবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য জামাত ইসলামের বিরুদ্ধে কোনো রাজনৈতিক, যৌক্তিক, নৈতিক কোনো যুক্তিকতার হাতিয়ার নেই বলে আপনি একটা পুরানো মীমাংসিত ইস্যুকে আপনি বারবার জাতির সামনে এনে যে আশা এটা করেন, এ আশা আপনাদের পূরণ হবে না। এ আশা যদি পূরণ হতো, গণতান্ত্রিক নির্বাচনে 79 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামপন্থী দলগুলোর প্রতি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ইসলামী জনতার যে সমর্থন, ছাত্র অঙ্গনের ডাকসু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনতার যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারই আপনাদের বিভ্রান্তির বেড়াজালকে সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জবাব দেন। আমি তো মাঝে মাঝে বলে থাকি, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তা 20 বছর আপনারা জামাত ইসলামের সাথে জোট করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন, প্রেসিডেন্ট ভোটের জন্য আপনারা অথবা গোলাম আজমের বাড়িতে গিয়েছিলেন। এই 20-22 বছর যেসব প্রশ্ন তোলেন নাই, কেন তোলেন নাই তার জবাব দেন। পার্লামেন্টে জবাব দেন। যেই কারণে জামাতের সাথে আপনারা জোট করেছিলেন, এই কারণে গোলাম আজমের কাছে বিএনপির রাষ্ট্রপতি পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন। 2001 সালে নিঃস্বার্থভাবে 2091 সালে নির্বাচনে বিএনপি সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পেল না। তখন জামাত ইসলামের হাতে যে আসনগুলো ছিল, সেই আসন ছাড়া বিএনপি আর সরকার গঠন করতে পারে না। 91 সালে নির্বাচন, 1991 সালে সেই নির্বাচনে জামাত ইসলামী নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনে সাহায্য করলো। আমরা কোনো মন্ত্রী চাইনি, আমরা কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হতে চাইনি, কোনো ব্যাংকের চেয়ারম্যান হতে চাইনি, কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে আমরা বলেছিলাম ইসলামী জনতা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির পক্ষে একটা সরকার থাকুক। কেন গিয়েছিলেন? জবাব দেন। পার্লামেন্টে জবাব দেন। আপনি জামাতকে প্রশ্ন করেন, জামাতের প্রশ্নের জবাব দেন। সেদিন তার বিনিময়ে 1 কাপ চা আমরা খাইনি। নিঃস্বার্থভাবে আপনারা ক্ষমতায় বসে দেশ শাসন করেছেন। দুর্ভাগ্যজনক, এখানে নতুন প্রজন্মের সাংবাদিকরা আছেন, সিনিয়ররা জানবেন, যেই 91-তে আপনারা ক্ষমতায় গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, 91 থেকে 96 ক্যাম্পাসগুলোতে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা, সমস্ত ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের ছেলেরা শিবিরের ছেলেদেরকে মারতে লাগলো, জবাই করতে লাগলো, খুন করতে লাগলো। এটাই কি বিএনপিকে সমর্থন দেওয়ার প্রতিদান? জবাব দেন। কতজন শিবির নেতাকে আপনারা শহীদ করেছেন 91 থেকে 96-তে? আমরা আপনাদেরকে নিঃস্বার্থভাবে সমর্থন দেন, এটাই কি পুরস্কার ছিল? তখন আপনার 71 ইস্যু মনে ছিল না? গোলাম আজমের বাড়ি যখন গিয়েছিলেন তখন 71 ইস্যু মনে ছিল না? যখন আপনি 4 দলীয় জোট, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং অধ্যাপক গোলাম আজম 4 নেতা এক মঞ্চে উঠে সবাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, লং মার্চ করেছেন, তখন 71-এর প্রশ্ন ছিল না?
আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলিম মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো যারা স্বাধীনতার ওই সব বিপক্ষে ভূমিকা পালনকারী লোকদেরকে বিএনপি তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব ক্ষমতায় বসিয়েছিলেন। তার জবাব যেদিন দিতে পারবেন, ওই জবাবের মধ্যেই দীর্ঘ এতকাল পর এসে রাজনীতির বিভ্রান্ত তৈরি করা যে আপনারা সঠিক করছিলেন, সেই উত্তর তার মধ্যে আপনারা খুঁজে পাবেন। দুইটা কনফিউশন দূর করলাম। সাংবাদিক বন্ধু এবং দেশবাসীকে বলবো, যখনই বিএনপি নোহয়ার হয়ে যায়, জামাতকে মোকাবেলা করার যুক্তি যখন থাকে না, নৈতিকতা যখন থাকে না, আদর্শ যখন থাকে না, চরিত্র যখন থাকে না, তখন ওই পুরানো কাসন্দি টেনে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ছাড়া তাদের আর কোনো হাতিয়ার তো নাই, হাতিয়ারটা ভোতা হয়ে গেছে। পারলে আপনি চরিত্র আর আদর্শ দিয়ে আদর্শে মোকাবেলা করেন, মিথ্যাচার দিয়ে এই সমস্ত পুরনো কাহিনী, পুরনো গান আর জাতি শুনতে চায়। আজকাল বহু আধুনিক গান হয়েছে, থাকলে সে সমস্ত আধুনিক গান গান। আগে আমরা ছোটবেলায় গাজী কালু, চম্পাবতী, রূপবানের গান শুনেছি, এখন এই প্রজন্ম রূপবানের গান আর শোনে না। এ পুরনো রেকর্ড, আর বাজায়েন না। 54-55 বছর আর এই গান এই জাতি আর শুনতে চায়। এই জাতি এখন অনেক শিক্ষিত। আমাদের হামিদ ভাই বলেছেন, জনগণ এখন আর বোকা নেই। কথা একটা বলে দিবেন আর মানুষ আপনার পিছনে দৌড় মারবে। দৌড় মারলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দৌড় দিত। আপনি ভাববেন কি যে না, আমরা তো মেজরিটি পাননি আপনারা। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী মিডিয়ার কাছে এসে গেছে। সময় নেই, এ কথাগুলো আমি বলতাম না। গতকালকে, পরশু দিন, 3 দিন 4 দিন ধরে পার্লামেন্টে আপনাদের নেতারা, এমপিরা, মন্ত্রী এটা বলছেন। কয়েকটা গণমাধ্যম বিএনপির মনে হয় যেন তার স্পোক্সম্যান হয়ে মুখপাত্রের মতো তারা কথা বলে যাচ্ছেন। আপনারা কি অ্যাসাইনমেন্ট নিয়েছেন? এই কনফিউশন, এই সংশয়, ধূম্রজাল থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। যদি জুলাইয়ের এক সাগর রক্তের চেতনার ভিত্তিতে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, সেখানে আসতে হবে। আর দুটো কনফিউশন দূর করে আমি কর্মসূচিটা পড়ে শোনাই দিই। আরেকটা হচ্ছে, ওনারা বলছেন কি, এই সেই কর্পোরেট হাউসের পত্রিকাগুলো পরশুদিন নিউজ করেছে, জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। জাতীয় সংসদে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়ে একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। জামাত সেই কমিটিতে নাম দিতে চায়নি, তাহলে জামাত জুলাই সনদ চায়। আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির এবং লিডার অব দি অপোজিশন পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়েছেন। বিএনপি 31 দফার প্রথম দফাই ছিল হলো কি, সংবিধান সংস্কার, সংশোধন নয়। গণমাধ্যম কর্মীরা আপনারা সচেতন, 31 দফার কাগজ পড়ে দেখেন। 1 নম্বর দফা, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য কমিশন তৈরি করা হবে, কমিশন গঠন করবে। এখন সে কমিশন কোথায় গেছে? আমাদের আমির জামাত বিরোধী দলের নেতা বলেছেন, হ্যাঁ, আপনারা যদি সংবিধান সংস্কারের কোনো কমিশন গঠনের প্রস্তাব আনতে চান, বিশেষ কারণে আপনারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকেননি, এক ভুল তো করেছেন। এটাকে পার্লামেন্টে নিষ্পত্তির জন্য কোন বিশেষ কমিটি যদি করতে চান, তাহলে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি আপনি করার প্রস্তাব দিলে বিরোধী দল বিবেচনা করবে। তো জবাব দিয়েছেন। আপনি এটা প্রচার করে যাচ্ছেন যে জামাত সংশোধন করতে চায় না। আর একটা কনফিউশন করছেন, জুলাই সনদের লাল যে বইটা আছে, জুলাই সনদের ঐকমত্য কমিশনের স্বাক্ষর, ওইটা পার্লামেন্টে দেখে সালাউদ্দিন সাহেব, আইনমন্ত্রী, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলতেছেন যে ওই যে দক্ষিণ প্লাজায় আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, অক্ষরে অক্ষরে আমরা মানব। এ একটা কথা কনফিউশন। এদিকে আমরা 11 দল বা জামাত বা বাংলাদেশের জনগণ বলে 12 ফেব্রুয়ারির গণভোটে 70% মানুষ, প্রায় 5 কোটি ভোট দিয়ে তারা যে জুলাই সনদে হা ভোট দিয়ে ব্যালটের 4টি প্রশ্নের মধ্যে 84টি সংস্কার প্রস্তাব, তার মধ্যে 30টি আইনগত প্রস্তাব, সংবিধান সংস্কার, জুডিশিয়ারি, অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন,
অনেক সাংবিধানিক পরিবর্তন, একজন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, আর্টিকেল 70, কেয়ারটেকার গভর্নমেন্ট, চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস নিয়োগ, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে আপনার উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে, এই 10টা কমপক্ষে ইম্পর্টেন্ট সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। ওই লাল বই যেটা দেখান ওইখানে আপনারা সব নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। সালাউদ্দিন সাহেবের এই অক্ষরে অক্ষরে মানা, প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে মানার ব্যাখ্যা হলো ওই নোট অফ ডিসেন্টের কমপক্ষে 10-12টা মৌলিক জিনিসকে বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা সংবিধান সংশোধনের বিল আকারে পার্লামেন্টে আনতে চান। এটা হচ্ছে ওনাদের জুলাই সনদ বাস্তবায়নের শুভঙ্করের ফাঁকির ব্যাখ্যা। আর আমরা কি বলেছি? আমরা বলেছি গণভোটে, এই যে আমার কাছে গেজেট আছে, গণভোটের গেজেটে যে 4টি প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বলেছি, সেখানে সংবিধান সংস্কারের ঐক্যমত্য কমিশনের সবকটা প্রস্তাবে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট, কোন নোট অফ ডিসেন্ট ছাড়া সেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ বলেছে। তার অর্থ হলো আপনার ওই নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন ওটা 70% মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো মূল্য নাই। আপনারা বলেন মেজরিটি নো, আপনার পার্লামেন্টের মেজরিটি ব্যাখ্যা এক, আর গণভোটের 70% মেজরিটি কিন্তু আর এক। সংবিধান বিশ্লেষক, আইনজ্ঞরা পরিষ্কার বলেছেন পার্লামেন্টে আপনারা যে আসনগুলো পেয়ে মেজরিটির শক্তি দেখাচ্ছেন, এই মেজরিটি গণভোটের মেজরিটির সামনে কিন্তু সভরেন নয়। আমাদের আর্টিকেল 7 সংবিধান বলা হয়েছে উইল অফ দ্য পিপুল ইজ সভরেন, জনগণের অভিপ্রায়টাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। পার্লামেন্টে যে ভোটগুলো আসনগুলোতে বিএনপি পেয়েছে সেটা মেজরিটি নয়। কেন? আমি ব্যাখ্যা দিচ্ছি। আসনের দিক থেকে বেশি হলেই আপনি পাওয়ারটা সভরেন নয়। সেটা হচ্ছে ভোটাররা ভোট দিয়েছে আপনার আসনে একজন এমপিকে, পার্লামেন্টে এসে আপনার যেসব এমপিরা নির্বাচিত হয়ে সংসদে বসেছেন, জনগণ ভোট দিয়েছে জামাতকে, বিএনপিকে, সব দলকে। এই জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে জুলাই সনদ যারা তৈরি করেছিল, এই জুলাই সনদ বাস্তবায়নে এই সংসদ ভূমিকা রাখবে, সেজন্যই তারা ভোট দিয়েছে। এখন আপনি ভোট নিয়েছেন, ভোট নিয়ে এসে 10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়কে বাদ দিয়ে আপনি জোর করে আপনি এখানে মেজরিটি পেয়ে গেছেন, 200-র উপরে আসন পেয়েছেন, ওইটাকে খাটায় দিয়ে আপনি একটা বিল পাস করতে চান। কিন্তু ভোটারটা ভোট দিয়েছে কিন্তু ওইটা 10টা পয়েন্টে নোট অফ ডিসেন্টে মেনে নেওয়ার জন্য ভোট দেয়। তারা হুবহু ঐক্যমত্য কমিশনে যে কয়টা সংস্কার প্রস্তাব রাজি ওইটার পক্ষেই তারা হা বলেছে। ফলে পার্লামেন্টের এমপিদের যে ভোট, এমপিরা ভোট পেয়ে তার ভিত্তিতে আপনাকে সংবিধান সংশোধনের মত দেব, অর্থাৎ ভোটারের পাওয়ার ডেলিগেট করেছে এমপির কাছে। একজন এমপি ডেলিগেটেড পাওয়ারকে মিসইউজ করে, মিসগাইড করে নোট অফ ডিসেন্টের পক্ষে যাচ্ছে। আর গণভোট কি? গণভোট কোনো ডেলিগেটেড পাওয়ার নয়, গণভোটটা হচ্ছে ডাইরেক্ট ভোটার হাতে ভোট দিয়ে বলেছে যে এই 84টা সংস্কার আমরা মানতে চাই। বলে একটা হচ্ছে ডাইরেক্ট ভোট দেওয়া পাওয়ার, আর একটা হচ্ছে ডেলিগেটেড পাওয়ার। আপনারা ভোটারদের ভোটকে মিসইউজ করে দলীয় স্বার্থে 10টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনকে বাদ দিয়ে জুলাই সনদ মানতে চান। আর গণভোটের রায়ের অর্থ হলো যে গণভোট সরাসরি তারা ডাইরেক্ট ভোট দিয়ে বলেছে 70% ভোট যে আপনারা 84টা সংস্কারের পক্ষে আপনারা ভোট দেবেন। সেজন্য আমি বিএনপিকে অনুরোধ করব এই জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে কনফিউশনে ফেলবেন। পার্লামেন্টের মেজরিটি এক জিনিস, 50 বা 49% ভোট আপনারা পেয়েছেন, আর গণভোটের 70% পেয়েছে জনগণ। তাহলে মেজরিটি পার্লামেন্টের চেয়ে গণভোটের মেজরিটি পাওয়ারফুল, ওটাই হচ্ছে জনগণের অভিপ্রায়। পার্লামেন্টে সেই অভিপ্রায় ব্যক্ত হয়নি। যাদেরকে ভোট দিয়েছিল এমপিরা জনগণের ভোটকে দলীয় নির্দেশে মিসগাইড করে নোট অফ ডিসেন্টের নামে জুলাই সনদের মুখে আঘাত করতেছে। আর 70% ভোট তারা ডাইরেক্ট দিয়েছে, এটা কারো হাতে হস্তান্তর করেনি, এটা কোনো এমপিকে দেওয়া হয় নাই, সোজা ব্যালটে হা বলে বলেছে যে আমাদের এই সাংবিধানিক পরিবর্তন আমরা চাই। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি বিভ্রান্তিকর কথা বলে বলছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবো, এটা একটা বিভ্রান্তি, এটা একটা দ্বিচারিতা। আর একটা কথা বলে আমি কর্মসূচি শোনাই।
কনফিউশনটা এই জন্য বলছি যে আপনাদের কলম চলে, কলম লেখেন, সেটা বলতেছে যে আমরা তো ক্ষমতায় আছি, মেজরিটি, এটাই হচ্ছে ডেমোক্রেসি, এটা দিয়ে আমাদের চলবে। কিন্তু জুলাই সনদকে আর গণভোটকে আপনারা আলাদা করে ফেলছেন। গণভোটের কথা একবারও বলে না। জনগণ বলে যে গণভোটের গণরায় মানো, একবারও বিএনপি মুখে বলে না যে গণভোটের রায় মানব। কারণ প্রধানমন্ত্রী গণভোটে হাতে ভোট দিয়েছিলেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। সেই যে দক্ষিণ প্লাজার স্বাক্ষর থেকে রাষ্ট্রপতির আদেশ, গণভোটের অর্ডিন্যান্স, 12 তারিখের ভোট, সব কিছু তো আপনারা মেনে নিয়েছেন। একবারও তো বলেননি যে না এটা বেআইনি, এটা রাষ্ট্রপতির এখতিয়ার নাই, এটা সংবিধান বিরোধী। পুরা 3-4 মাসে বলেনি। যেই ক্ষমতায় বসে গেছেন সেই বলে এটা মানি না। তখন পার্লামেন্টে যখন প্রশ্ন করা হয়েছে, সালাউদ্দিন সাহেব জবাব দিয়েছেন যে আমরা এতদিন মানি নাই বা ওই সময় মানবো না, এই জন্য বলিনি। যদি এই কথা বলি তাহলে যদি ভোট না হয়, শুনেছেন আপনারা পার্লামেন্টে, যে যদি আমরা ওই সময় না মানতাম তাহলে মনে এক আর মুখে এক, মনে ছিল যে এটা মানবো না। সালাউদ্দিন সাহেব বলছেন, পার্লামেন্টে রেকর্ড আছে, যে যদি আমরা এটা মানতাম তাহলে যদি ভোট না হয়, তো ভোট হবে না কেন? ভোট তো আপনারা লন্ডন কনস্পিরেসি করে ভোটের তারিখ তো লন্ডনে ঠিক করে আসছেন, ভোট হবে না কেন? একই দিনে জাতীয় ভোট, গণভোট, এটা লন্ডন কনস্পিরেসি। জামাত ইসলামী বলেছিল গণভোট আলাদা হবে আগে, তারপরে জাতীয় ভোট হবে। মানেননি। আমরা স্থানীয় নির্বাচনও আগে চেয়েছিলাম, মানেননি। সেজন্য এটা আরেকটা কনফিউশন, যে আপনারা নিজেরাই মুখে রাখছিলেন দেখানোর জন্য, দক্ষিণ প্লাজায় সই করলেন, এখন বলেন এই 10টা মানি না, ওই 10টা নোট অফ ডিসেন্ট দিয়ে দিলেন। সংসদে যখন এমপিরা প্রশ্ন করলো যে আপনারা এই 4 মাসে কেন বলেননি যে এটা রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এখন সংবিধানের কথা বলেন কেন? বলে এই জন্য বলিনি যে এটা বললে যদি ভোট না হয়। সেই জন্য আপনারা জামাত ইসলামীকে আর বিরোধী দলকে মুনাফেক বলেন, তো যে কথা দিয়ে ওয়াদা করে কথা না রাখাই যদি মুনাফিকি হয়, তাহলে আপনারা এই যে 4-5টা কথা বলেন, এই সব তো কথা দিয়ে কথা রাখেন, এটার নাম কি? এটা ইমানদারি? যাই হোক, সাংবাদিক বন্ধুদের একটু সময় নিলাম এই কারণে যে বর্তমান রাজনীতিতে এই কনফিউশনগুলো যেন জনগণকে বিভ্রান্ত না করে। আপনারা আপনাদের কলম সৈনিক হিসেবে আপনাদের দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন।